আসলে কি তাই? না, এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে সরাসরি র জড়িত, ভারত জড়িত, যে কারণে ভারতের চাপে সরকার এই বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠন করা থেকে সরে এসেছে। এটা বোঝার জন্য সায়েন্টিস্ট হতে হবে না। আমাদের দেশটাকে র নামক কুমিরের গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, শুধু গিলা বাকি ছিল। আমাদের রাষ্ট্রটা র নামক কুমিরের গালে ছিল, কুমিরের মুখে ছিল। আমরা কুমিরের মুখ থেকে, র নামক কুমিরের মুখ থেকে আমাদের দেশটাকে আমরা জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে উদ্ধার করেছি। সেই দেশটা এই সরকার আবারও র নামক কুমিরের গালে ঢুকিয়ে দিয়েছে অলরেডি। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত থামিয়ে দেওয়া হলো, কার নির্দেশে থামিয়ে দেওয়া হলো, কেন থামিয়ে দেওয়া হলো? প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা শুনছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বলতেছেন কেন থামিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আপনাদের সামনে বিষয়টি নিয়ে ক্লিয়ার করব যে বিডিআর হত্যাকাণ্ডের বিচার কেন পুনঃতত হবে না, যেখানে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে, শত শত বিডিআর সদস্যদেরকে জীবন দিতে হয়েছে এবং এখনো তারা মানবতার জীবন যাপন করছেন। তো আমরা কিছু আলোচনা শুনবো, আলোচনা শুনে বোঝার চেষ্টা করব মূলত কেন বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না। এর জন্য কি আসলে সরকার কারো কাছ থেকে ঘুষ নিয়েছে কিনা, না কারো নির্দেশে? আমরা কিছু আলোচনা শুনলে বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায়। দর্শক, খুবই ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কারণ হচ্ছে যে আসলে আমি তো খুব ছোট মানুষ, আমি আসলে কোনো জায়গায় কারোর আলোচনার কেন্দ্রবিন্দু নই, আমার কথারও হয়তো কোনো গুরুত্ব নেই, কিংবা আমার কথাগুলো শোনার মতো মেন্টালিটিও হয়তো সরকার পক্ষের নাই। তারপরেও মনের দুঃখে কথাগুলো বলা। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা অনেকেই অনেকভাবে আমাদের বিপ্লবকে নিয়ে কথা বলি। অনেকেই বলেন যে আমাদের বিপ্লব হাইজ্যাক হয়ে গেছে, অনেকেই বলেন যে আমাদের বিপ্লব বিক্রি হয়ে গেছে। কিন্তু আমি আজকে বলতে চাই যে শেখ হাসিনার সময় যেভাবে র এবং ইন্ডিয়া আমাদের দেশ প্রায় গিলে খেয়ে ফেলেছিল, সেখান থেকে আমরা আমাদের দেশকে গত 5ই আগস্টে উদ্ধার করেছিলাম। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমাদের সেই উদ্ধারকৃত দেশ আবারও র অলমোস্ট গিলে খেয়ে ফেলেছে। কিভাবে? আপনি দেখেন যে পিলখানা হত্যাকাণ্ড বা বিডিআর হত্যাকাণ্ড, এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নারকীয়, সবচেয়ে বর্বর, সবচেয়ে জঘন্যতম এবং বিশ্বের ইতিহাসের একটি রেকর্ড। এরকম ঘটনা পৃথিবীতে কখনোই ঘটেনি, কোনো দেশে ঘটেনি, যেটা আমাদের দেশে ঘটেছে। তো আমরা মনে করেছিলাম যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে স্বৈরাচার হাসিনা নিরপরাধ মানুষগুলোকে যেভাবে সাজা দিয়েছিল, এর একটা পুনর্বিচার হবে, পুনঃতদন্ত হবে, এবং পুনঃতদন্তের মাধ্যমে আমরা সঠিক একটা বিচার পাবো। এই নিরপরাধ মানুষগুলো খালাস পাবে এবং যাদেরকে হত্যা করা হয়েছিল সেই লাশগুলোর পরিবার তারা ন্যায় বিচার পাবে। এই স্বপ্নটা আমরা গত 4 মাস ধরে দেখছিলাম, কিন্তু সেই স্বপ্নটা আজকে গুড়েবালি হয়ে গেল। এখন আমি হেডলাইন দিয়েছি যে সাংবাদিক ইলিয়াসের আদেশে বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠন করবে না সরকার। এটা বলেছি কেন? আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হলো যে বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠন করা হবে না। এই কথাটা চ্যালেঞ্জ করে ইলিয়াস ভাই 2 দিন আগে বলেছেন, 2 দিন না 3 দিন আগে
উনি বলেছিলেন অন রেকর্ড, আপনারা লিখে রাখেন, ডিসেম্বরের সম্ভবত 11 তারিখ না 12 তারিখ, এইভাবে বলেছেন, আজকে ডিসেম্বরের 12 তারিখ 2024 সাল, অন রেকর্ড লিখে রাখেন, আমি চ্যালেঞ্জ করলাম এই সরকার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন গঠন করবে না। লিখে রাখেন, এই কথা 2-3 বার তিনি বলেছেন। আজকে বাস্তবে সেটা আমরা দেখলাম। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসময় বলেছিল যে আমরা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এই হত্যাকাণ্ড নিয়ে আমরা নতুন করে তদন্ত করব, নতুন করে তদন্ত করে এর সাথে যারা জড়িত তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করব, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল। আজকে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিডিআর হত্যা নিয়ে কোনো কমিশন গঠন করা হবে না। আমি একটু ভিতরে পড়ি, এটা ইনকিলাবের খবর। বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠন করা হচ্ছে না এ বিষয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আজ রোববার হাইকোর্টকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কি বলা হচ্ছে, এই বিষয়ে অর্থাৎ বিডিআর হত্যাকাণ্ড নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। 2টি মামলা বিচারাধীন, হোয়াট ডাজ ইট মিন? কোন মামলা? স্বৈরাচার হাসিনার সময়কার মামলা? মামলাটাই তো মিথ্যা, মামলাটারই তো কোনো মেরিট নাই, ওটা তো মামলা না, ওটা একটা নাটক। সেই নাটক আপনারা জুলাই আগস্টের বিপ্লবের পরে আবারও মঞ্চস্থ করবেন। এই জন্যেই কি আমরা দেশটা স্বাধীন করলাম? কিসের বিচার? ওটা কি মামলা ছিল? ওটা কি বিচার ছিল আদৌ? ওটা তো বিচারই ছিল না। তো সেই মামলা বিচারাধীন আছে বলে সরকার আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে, এটা কি বিশ্বাসযোগ্য? না। এই নিউজটা যখন প্রকাশিত হয়েছে তখনই আমি বলেছি যে ভারতের চাপেই যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করা থেকে সরকার সরে এসেছে, এটা বোঝার জন্য কি দার্শনিক হওয়া জরুরি? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমি যে প্রথমেই বলে নিচ্ছিলাম যে স্বৈরাচার হাসিনা আমাদের দেশটাকে র নামক কুমিরের গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, শুধু গিলা বাকি ছিল। আমাদের রাষ্ট্রটা র নামক কুমিরের গালে ছিল, কুমিরের মুখে ছিল। আমরা কুমিরের মুখ থেকে, র নামক কুমিরের মুখ থেকে আমাদের দেশটাকে আমরা জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে উদ্ধার করেছি। সেই দেশটা এই সরকার আবারও র নামক কুমিরের গালে ঢুকিয়ে দিয়েছে অলরেডি। আপনি বোঝার চেষ্টা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি বলেছে। এই বিষয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। কোন 2টি মামলা করেছে কে? কোন সময়কার মামলা? স্বৈরাচার হাসিনার সময়কার মামলা। সেটা কি আদৌ মামলা ছিল? সেই মামলার কোনো মেরিট আছে? ওটা কি সঠিক কোনো মামলা? ওই মামলার আবার বিচার কিসের? আসামি তো ঠিক নাই। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন। পিলখানা হত্যাকাণ্ড বা বিডিআর হত্যাকাণ্ডের যারা মূল আসামি, তাদের নামই তো এই মামলায় নাই। তো এই মামলার কি বিচার হবে? আমাকে বুঝান আপনারা। আমি তো ছোট্ট মানুষ, সাধারণ নাগরিক। আমার কথা শোনারও কেউ নাই, আমার কথা আমলে নেওয়ারও তো কেউ নেই, তাই তো? তারপরেও আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, একটু বোঝার চেষ্টা করেন। এই যে 2টা মামলা বিচারাধীন, এই মামলার যারা আসামি, এই মামলার আসামিরা কি আদৌ দোষী? মানে এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা কি আদৌ আসামি?
না, তো এর কি বিচার করবেন আপনি? এই মামলায় তো যারা আসলে দোষী তাদের নামই তো এখানে নাই। তো এই মামলার বিচার হলেই কি আর না হলেই কি? এই মামলার দোহাই দিয়ে সরকার কমিশন গঠন থেকে সরে এসেছে। আসলে কি তাই? না, এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, ভারত জড়িত, যে কারণে ভারতের চাপে সরকার এই বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠন করা থেকে সরে এসেছে। এটা বোঝার জন্য সায়েন্টিস্ট হতে হবে না, এটা বোঝার জন্য আপনাকে বিজ্ঞানী হতে হবে না, দার্শনিক হতে হবে না, ফিলোসোফার হতে হবে না। না, আমি ভুল বললাম? যদি আমি অযৌক্তিক বলি আপনারা ভুলটা আমাকে ধরিয়ে দেন। দেখেন, এই যে ইলিয়াস ভাইকে নিয়ে কত কথাবার্তা হচ্ছে না। আরে ভাই, ইলিয়াস ভাই একজন মানুষ, তার আলোচনার মধ্যে আপনি ধরে নেন যে 50% মিথ্যা বা গুজব, আর 50% তো আপনি উড়িয়ে দিতে পারেন না। ওই 50% আপনি আমলে নেন, তাও তো নিচ্ছেন না আপনারা। তিনি 2-3 দিন আগে কি বললেন? যে আমি চ্যালেঞ্জ করলাম 11 তারিখ বা 12 ডিসেম্বর 2024 অন রেকর্ড বলে রাখলাম, এই সরকার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন গঠন করবে না। লিখে রাখেন। কি মিলে গেল কিনা? তার মানে কি? তার মানে এখন সরকার চালায় হচ্ছে ইলিয়াস প্রধান উপদেষ্টা। ইলিয়াসের আদেশে, ইলিয়াস আদেশ করেছে সরকারকে যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন গঠন হবে না। ইলিয়াস আদেশ করেছে, সরকার সে অনুযায়ী কাজ করেছে। সেটাই মনে হলো না? সেটাই তো হচ্ছে। 2-3 দিন আগে ইলিয়াস বলল আমি চ্যালেঞ্জ করলাম 11 ডিসেম্বর বা 12 ডিসেম্বর 2024 এই সরকার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন গঠন করবে না। লিখে রাখেন। তার মানে কি? সাংবাদিক ইলিয়াস হচ্ছে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা। তিনি আদেশ করেছেন, আর সেই আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পালন করেছে। এই জায়গায় আবার একটা ইন্টারেস্টিং গল্প আছে। সেই গল্পটা কি? সেই গল্পটা হচ্ছে কই গেল? সেই গল্পটা হচ্ছে, যেহেতু এটা মানে বিচারের সাথে রিলেটেড, এই জন্যে নিজেকে সেফ করার জন্যে আমাদের মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মানে সংবাদটি প্রকাশিত হওয়ার সাথে সাথে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি একটা স্ট্যাটাস লিখেছেন। কি লিখেছেন? আমি পুরাটা পড়বো না, আমি সামারাইজ করতে চাই। উনি বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠন করার কথা, এই কমিশন গঠনের দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তবে হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। আইন মন্ত্রণালয় কমিশন গঠনের সুপারিশ করেছে। কমিশন গঠনের জন্য আইন মন্ত্রণালয় সুপারিশ করেছে কমিশন গঠন করতে হবে। তার মানে এই জায়গায় আইন মন্ত্রণালয়ের কোনো দায় নাই। দায় কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানে কমিশন গঠন থেকে সরে আসার এখতিয়ার, সরে আসার দায়িত্ব পুরাটাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আইন মন্ত্রণালয়ের এখানে কোনো দায় নাই। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত হওয়া প্রয়োজন। দেখেন, এখানে কিন্তু ঠিকই তিনি নিজেকে পরিষ্কার রাখার জন্য নিউজটা প্রকাশিত হওয়ার সাথে সাথে নিজে একটা স্ট্যাটাস লিখে বসে আছেন। কিন্তু মুন্নি সাহাকে কেন ছাড়া হলো? মুন্নি সাহাকে রাতে গ্রেপ্তার করা হলো, রাতেই ছেড়ে দেওয়া হলো শুনানি ছাড়া। এ ব্যাপারে কিন্তু তিনি কোনো স্ট্যাটাস দেন নাই যে এই জায়গায় দায় কার, এই জায়গায় দায় আইন মন্ত্রণালয়ের নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। উনি কিন্তু কোনো জবাব দেন নাই। উনি কিন্তু জবাব দেন নাই যে প্রধান বিচারপতির কলমের খোঁচায় আমরা 15 বছর স্বৈরাচারের জেলখানায় জিম্মি ছিলাম, স্বৈরাচারের জাতাকলে, নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়েছি। সেই সাবেক প্রধান বিচারপতির পিএস বর্তমান আইন উপদেষ্টার পিএস হয় কি করে? এই প্রশ্নের কিন্তু উনি কোনো জবাব দেন নাই। এছাড়াও এই যে দুদকের যিনি চেয়ারম্যান হলেন, দুর্নীতিবাজ,
দুর্নীতি দমন করার জন্য একজন দুর্নীতিবাজকে প্রধান করা হয়েছে, তিনি দুর্নীতি তো লালন করবেন। আমি তো প্রায়ই বলি যে এটা দুর্নীতি লালন কমিশন। আমরা মনে করেছিলাম যে স্বৈরাচার হাসিনার আমলে এটা দুর্নীতি লালন কমিশন ছিল, এইবার বোধহয় দুর্নীতি দমন কমিশন গঠন হবে, কিন্তু না, সেই দুর্নীতি লালন কমিশনই আবার গঠিত হলো। এই ব্যাপারে কিন্তু ডক্টর আসিফ নজরুল কিছুই বলেন নাই যে উনি দুর্নীতিবাজ না সৎ, এটা বলেন নাই। তো যাই হোক, কথা হলো যে এক একজন এক একটা দপ্তরের দায়িত্বে আছেন, কিন্তু ওভারঅল কেউ কি দায়িত্ব এড়াতে পারে না। কিন্তু উনার মন্ত্রণালয়ের অধীন যতগুলো ব্যাপার স্যাপার আছে সে ব্যাপারগুলোতে কিন্তু উনি খুব একটা বেশি জবাবদিহি করেন নাই। উনার পিএস এর সম্পর্কে টু শব্দটি করেন নাই। মুন্নি সাহেবকে কেন ছাড়া হলো, টু শব্দটি করেন নাই। আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে জামিন কেন দেওয়া হলো, টু শব্দটি করে নাই। আওয়ামী লীগের নেতারা শুনানিতে হাজিরা দিচ্ছেন ফুরফুরে মেজাজে, হাতে হাত করা নেই, কিন্তু নাটোর জেলা সাবেক শিবিরের সভাপতি মহসিনের পায়ে কেন ডান্ডা বেরি, এই কথার জবাব উনি দেন নাই। কিন্তু এইটার জবাব ঠিকই দিয়েছেন। কারণ কি জানেন, আবার সমালোচনা হবে, আবার ইলিয়াস ভিডিও বানাবে, ইলিয়াস আবার তুলোধুনা করবে, সুতরাং বাঁচতে হবে আগে। ভিক্ষা চাই না মা তোর কুত্তো ঠেকা, এজন্য নিজে পিঠ বাঁচানোর জন্য আগে স্ট্যাটাস লিখে বসে আছে। তো যাই হোক, কথা হলো যে আপনারা কয়েকদিন ধরে অনেক স্ট্যাটাস লিখেছেন। দেখেন, আমি আপনাদেরকে একটা কথাবার্তা বলি, আমি তো ছোট্ট একজন ইউটিউবার, এটা অহংকার না, এটা বাস্তবতা, একটা বাস্তবতা শেয়ার করি। সেটা হচ্ছে যে অনেক ইউটিউবার, অনেক ফেসবুকারকে দেখবেন যে যখন নতুন শুরু করে তখন বড় বড় ইউটিউবার ফেসবুকারদের শরণাপন্ন হয় যে ভাই আমার পেজটা বা আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেন না, আমি নতুন শুরু করেছি, একটু হেল্প করেন না। এরকম অনেকেই করেন, কিন্তু আমি অস্বীকার করি না, এবং এটা করাও অন্যায় না, বাট ক্রেডিটের একটা ব্যাপার স্যাপার আছে। তারপরে দেখবেন যে অনেকেই বলে যে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করে, অনেকেই করে, এটাও অন্যায় না, বাট ক্রেডিটের একটা ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, আমি এই যে ইউটিউবিং করা শুরু করেছি 2017 সালে, কোনোদিন কাউকে বলি নাই যে আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেন, কোনোদিন কাউকে বলি নাই। আর একজন আছে আমাদের ইলিয়াস ভাই, সেও কোনোদিন কাউকে বলে নাই যে আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেন, আমাদের পিনাকি দাও বলে নাই, বাট অনেকেই বলেন। তো এই কথাটা আমি কেন সামনে আনলাম, এই কথাটা সামনে এই জন্য আনলাম যে আপনি যখন কাউকে বলবেন যে ভাই আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেন না, বা আমার পেজটা একটু প্রমোট করে দেন না, এই কথা বলার অর্থ হলো আপনি তার প্রতি দুর্বল। আপনি জানেন যে ওর চ্যানেল বড় বা ওর পেজটা বড়, আমাকে একটু প্রমোট করে দিলে হয়তো অল্প কিছুদিনের মধ্যে আমার 30, 40, 50 হাজার ফলোয়ার হয়ে যাবে, তার প্রতি আপনি দুর্বল। তো আমাদের আসিফ নজরুল স্যার কি করছেন, তিনি এই যে ইলিয়াস সাহেব যখন ভিডিওটা করলেন, ভিডিওটা করার পর উনার পক্ষে স্ট্যাটাস লেখার জন্য উনি শামীম ভাইকে কল দিয়েছেন। আমি শুনেছি উনি পিনাকি দাকেও কল দিয়েছেন যে তার পক্ষে যেন একটা স্ট্যাটাস লেখে। আর তার ছাত্র যারা উপদেষ্টা পরিষদে আছে তাদেরকে তো বলেছেই, নিশ্চয়ই শাহেদ আলম ভাইকেও বলেছে, তা নাহলে শাহেদ আলম ভাই লিখতে যাবে কেন? নিশ্চয়ই গোলাম মোল্লার অনেকেও বলেছে। একজন দুইজনের স্বীকারোক্তি পাওয়ার অর্থ এই যে যতজন তার পক্ষে লেখালেখি করেছে অধিকাংশকেই তিনি কল করে তার পক্ষে স্ট্যাটাস আদায় করেছেন। তো তার মানে হলো এই যে নিশ্চয়ই আপনার দুর্বলতা আছে, তা না হলে আপনি নিজে ফেস না করে আপনি স্ট্যাটাস ভিক্ষা করে বেড়াচ্ছেন কেন? আমরাও তো অনলাইনে কথা বলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বুলিং এর শিকার হয়েছি, হ্যাঁ, অনেক সমালোচনার শিকার হয়েছি। কোনোদিন তো কাউকে বলি নাই যে ভাই আমার পক্ষে একটা স্ট্যাটাস লেখেন না, অমুক আমার বিরুদ্ধে ভিডিও করেছে, মানুষ গালাগালি করতেছে, একটু আমার পক্ষে একটা স্ট্যাটাস লিখে দেন না, কোনোদিন তো বলি নাই কাউকে। আপনার বলা লাগলো কেন? আর আপনি কিছুদিন আগে বলেছিলেন না যে যদি আমি কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারতাম, জানি না কোনোদিন যাইতে পারবো কিনা, কিন্তু যদি কোনোদিন যাইতে পারতাম
তাহলে আহ, মানে জীবন দিয়ে মানুষের জন্য কাজ করতাম, মানুষের মন জয় করার চেষ্টা করতাম। আর মানুষের মন জয় করা মানে আল্লাহর মন জয় করা। আসিফ নজরুল স্যার, আল্লাহ বোধহয় আপনার সেই দোয়া কবুল করেছেন, কিন্তু এই 4 মাসে আপনি কি আদৌ মানুষের মন জয় করতে পেরেছেন স্যার? আদৌ মানুষের মন জয় করতে পেরেছেন? পারেন নাই। উল্টা উল্টা মানুষ আপনার প্রতি ক্ষিপ্ত হয়েছে। বরং আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই মানুষের মন জয় করতে পেরেছিলেন, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় এসে আপনি মানুষের ঘৃণার পাত্র হয়েছেন। এর জন্য আমি মনে করি আপনি নিজেই দায়ী, কারণ আপনি জনগণের কথা শোনেন নাই। জনগণের যে মন জয় করার কথা বলেছেন না, জনগণের মন জয় করতে ব্যর্থ হয়েছেন। জনগণ যা চেয়েছিল সেটা আপনার মন্তব্য। পিনাকিদা একজন ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্য, এটা আপনার মন্তব্য। আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? প্রমাণ নেই। মুখ দিয়ে অনেক কথাই বলা যায়। আমিও সন্দেহ করে একটা কথা বলতে পারি। আপনি যিনি মন্তব্য করেছেন মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন সদস্য, আমিও বলে দিলাম। বিশ্বাস করবেন আপনারা? মাহমুদুল হাসান ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন সদস্য, আমিও বলে দিলাম। বিশ্বাস করবেন আপনারা? কেন বিশ্বাস করবেন না? প্রমাণ চাইবেন। আমার কাছে কোনো প্রমাণ নাই। মাহমুদুল হাসানের কাছে কোনো প্রমাণ আছে যে পিনাকি রয়ের সদস্য? প্রমাণ আছে? নাই। মুখ দিয়ে অনেক কিছুই বলা যায়। সন্দেহ করে আপনি অনেক কিছুই বলতে পারেন, প্রমাণ থাকতে হবে। এনিওয়ে, তো আমি যেটা বলছিলাম যে আসিফ নজরুল স্যার আগে যেমন মানুষের মন জয় করতে পেরেছিলেন ক্ষমতায় আসার আগে, কিন্তু ক্ষমতায় এসে তিনি মানুষের মন জয় করা তো অনেক পরে ব্যাপার, বরং মানুষের ঘৃণার পাত্র হয়েছেন। মানুষের মন জয় করতে তিনি ব্যর্থ হয়েছেন। এখনো সময় আছে। আজকেও যদি ফারুকি আর বশিরকে অন্তত বহিষ্কার করা হয় বা তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়, তাহলে জনগণ যেভাবে আসিফ নজরুল সহ এই সরকারের প্রতি এক ধরনের মানে একটা ক্ষুব্ধতা দেখাচ্ছে, এখান থেকে এই সরকার কিছুটা হলো নিষ্কৃতি পাবে। 1, 2 হলো সরকার যদি কালকেই সাঁড়াশি অভিযান চালায়, যে স্বৈরাচার হাসিনার দোসর প্রশাসনে যারা আছে তাদেরকে ছাঁটাই অভিযান শুরু হলো। ধরেন প্রতিদিন যদি 2 জন 3 জন 4 জন 5 জন করে এভাবে ছাঁটাই করতে থাকে, তাহলে দেখবেন যে জনপ্রিয়তা তুঙ্গে উঠে যাবে। এই সরকার জনপ্রিয়তা তুঙ্গে উঠে যাবে। 2টা কাজ করতে হবে, অ্যাটলিস্ট 2টা কাজ করতে হবে। 1, ফারুকি আর বশিরকে পদত্যাগে বাধ্য করতে হবে অথবা অপসারণ করতে হবে। অপসারণ করলেই জনগণ আনন্দে আত্মহারা হয়ে যাবে। মানে ফারুকির জায়গায় শহীদুল আলমকে বসাতে হবে, বশিরের জায়গায় আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানকে বসাইতে হবে। তাহলে দেখবেন জনগণ মানে এই সরকারকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিচ্ছে। 1, 2 হচ্ছে স্বৈরাচার হাসিনার দোসর যারা প্রশাসনে এখনো বহাল তবিয়তে বসা আছে, সচিবালয় থেকে শুরু করে থানা পর্যায় পর্যন্ত প্রত্যেকটা অফিস থেকে স্বৈরাচার হাসিনার দোসরদেরকে যদি সাঁড়াশি অভিযান শুরু করে, যে ছাঁটাই করতে হবে কালকে থেকেই, 2 জন 3 জন 4 জন করে যদি এভাবে ছাঁটাই করা শুরু করে, দেখবেন যে এই সরকারকে মাথায় নিয়ে জনগণ নাচবে। নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম আকাশে গেলেও তারা আপনাদের বিরুদ্ধে টু শব্দটি করবে না, তারা আপনাদেরকে মাথায় নিয়ে নাচবে। এই কাজটা করেন, দেখবেন যে জনগণের মন জয় করা কাকে বলে। ভারত তাদের পজিশনটা ব্যক্ত করেছে এবং জানিয়ে দিয়ে গেছে যে যতক্ষণ পর্যন্ত ম্যান্ডেট সমৃদ্ধ অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকার বাংলাদেশে অধিকৃত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা সচিব পর্যায়ের উপরে কোনো পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবে না। বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী বা সরকার প্রধান কিংবা উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় আমার কাজ। যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমতার বাইরে থাকছেন ততক্ষণ পর্যন্ত সে ধর্মের কাহিনীর মতোই শোনাবে, কিন্তু যখন ক্ষমতায় থেকে কথাগুলো বলবেন তার ইম্প্যাক্টটা হবে অন্যরকম। তো সেই জন্য যতক্ষণ পর্যন্ত মোদিজি এবং তার দল বা তার কোয়ালিশন
ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই ডঙ্কা বাজিয়েই যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আসলে এই বক্স অফ প্যান্ডোরা যদি খোলা হয়, এর বহুমাত্রিক আপনার বার্তা যাবে নানান দিকে। সেটি সামাল দেওয়ার ক্ষমতা বা তাকত কতটুকু এই সরকারের আছে, সেটা নিয়ে উইথ পিঞ্চ অফ সল্ট নানান রকম ডিবেট করা যেতে পারে। দেখুন, পত্রিকান্তে অর্থাৎ প্রথমে ইনকিলাব, পরবর্তীতে মানব জমিনে এই বিষয়টি উঠে এসছে। স্কেজুয়াল মিটিংটা ছিল আসলে আপনার তার যে কাউন্টারপার্ট অর্থাৎ বাংলাদেশের যিনি পররাষ্ট্র সচিব জসিম মহোদয়ের সঙ্গে, কিন্তু যদি সুযোগ পাওয়া যায় এক্সচেঞ্জ অফ প্লেজেন্ট্রিজ হতে পারে পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে, সেটি হয়েছে। এবং সুযোগ পেয়ে অর্থাৎ ফুরসত পাওয়ায় আপনার মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস, যিনি সরকার প্রধান, তার সঙ্গে একটা সাক্ষাৎ হয়েছে। এবং সেখানে মিস্টার ভার্মা, তিনি সম্মানীয় ভারতীয় হাই কমিশনার বাংলাদেশ, তিনি উপস্থিত ছিলেন। এবং এই তিনটি বৈঠকের পরে তার যে সফর সঙ্গী বিক্রম মিশ্রির আরো দুজন, তাদের সহ আপনার ঘন্টা খানেকের জন্য একবার শেষ পর্যায়ে অর্থাৎ সন্ধ্যায় 8:35 পর্যন্ত, 7:30 থেকে 8:35, সেই সময়টায় পত্রিকার যে বিবরণ পাওয়া গেছে সেইটা কোট করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সেনা বাসভবনে হাজির হয়েছিলেন আমাদের বিক্রম মিশ্র এবং তার দুই সফর সঙ্গী। এবং এই যে সফর, অনির্ধারিত ভাবে আনস্কেজুয়াল যে বৈঠক সফরে, সেটি সবাইকে অবাক করেছে এবং আগে থেকে হয়তো জানা ছিল না। শেষ মুহূর্তে এই সুযোগটি হয়তো নেওয়া হয়েছে। এখন কি আলাপ হলো, এটা একান্তই সৌজন্য সাক্ষাৎ না কোনো বার্তা মিস্টার মিস্ত্রি বহন করে নিয়ে এসছেন, সেটা আসলে বোঝা মুশকিল। তবে নানান জল্পনা কল্পনা আছে বিষয়টা নিয়ে। আফটার অল, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অগাস্ট বিপ্লবে মূল যে চালিকা শক্তি ছাত্র জনতা, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরিবর্তনকে নিশ্চিত করেছে। এবং এই কারণে সেনা প্রধান মহোদয়ের যে ভূমিকা এবং তার যে অবস্থান এবং আপনার সর্বশেষ যেই ওভারচার, সেই বিষয়গুলো দেখে শুনে ভারত সরকারের পক্ষ থেকে মিস্টার বিক্রম মিস্ত্রি কাছে হয়তো মনে হয়েছে যে তার এই সফরটি অসম্পূর্ণ থাকবে যদি না আপনার মাননীয় সেনাপ্রধানের সঙ্গে একটি বৈঠক না হয়। এখন যেহেতু একান্ত ব্যক্তিগত পর্যায়ে এবং একান্ত বৈঠক সেটি, সেই কারণে আমার মনে হয় জল্পনা কল্পনা না করাই ভালো। উইল হোপ ফর দ্য বেস্ট, যে তিনি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট, দুই দেশের প্রতিরক্ষা বিভাগের স্বার্থ সংশ্লিষ্ট, পররাষ্ট্র বিভাগের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি কথা বলেছেন। ধন্যবাদ। কিন্তু আমাদের জয়নান যেটি দাবি করেছেন যে মেঘ কেটে গেছে, রাজনৈতিক আকাশে যে মেঘ ছিল ভারত এবং বাংলাদেশের, আসলে কি মেঘ কেটে গেছে এই সফরের মধ্যে দিয়ে? দেখুন, মেঘ আপনার জমে আছে, এটা কেটে গেছে এরকম একটি বার্তা পেতাম যদি যৌথ সংবাদ সম্মেলন করে দুই পক্ষের পক্ষ থেকে একটি বিবৃতি হাজির করা হতো। সেটা কিন্তু হয়নি। মূলত যে কথাবার্তাগুলো পরে জানা গেছে যে ভারত তাদের পজিশনটা ব্যক্ত করেছে এবং জানিয়ে দিয়ে গেছে যে যতক্ষণ পর্যন্ত ম্যান্ডেট সমৃদ্ধ অর্থাৎ জনগণের
ভোটে নির্বাচিত সরকার বাংলাদেশে অধিকৃত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সচিব পর্যায়ের উপরে কোনো পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবে না। বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী বা সরকার প্রধান কিংবা উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় এমন কাজ। আমরা আরেকটি বিষয় নিয়ে আমরা যেটা আলোচনা করছিলাম ভারতের বিষয়ে, আজকে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে রিয়েক্ট করলেন মোদী সরকারকে, তাতে করে আপনার কি মনে হয় মোদী এটা কি মুসলিম বলতে সেটা কি বাংলাদেশি মুসলিম নাকি ভারতীয় মুসলিমের ব্যাপারে ওনারা বলেছেন? এবং যে বিষয়টা ওনারা তুলে ধরেছেন পার্লামেন্টে, তাতে করে যে ধর্ম মানে উনি আসলেই ধর্ম ধর্ম খেলা হয় সেরকম বক্তব্য রেখেছেন, তাতে আপনার কি মনে হয় মানে কোনো কিছু পরিবর্তন হবে মোদী সরকারের, বা বিক্রম মিস্ত্রি বা অন্যান্য প্রসঙ্গ যেভাবে আগাচ্ছে সেটাতে কোনো পরিবর্তন আসবে কিনা? ধন্যবাদ। দেখুন, বিরোধী দলের যে সেন্টিমেন্ট কংগ্রেসের মাধ্যমে যেটি প্রতিধ্বনিত হলো, সেটি তো আসলে ভারত যেভাবে পর্যন্ত গড়ে উঠেছে ধর্মনিরপেক্ষতা আবরণ সহ, সেটি ক্রমে আপনার ফিকে করে দিচ্ছে আপনার মোদী দল এবং তার সরকার। সেই বিষয়গুলো নিয়ে আপনার এক ধরনের রিবাফ হিসেবে আপনার কংগ্রেসের নেতৃবৃন্দ এ ধরনের কথাবার্তাগুলো বলেছেন। কিন্তু ক্ষমতা এমন একটা জিনিস, যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমতার বাইরে থাকছেন ততক্ষণ পর্যন্ত সে ধর্মের কাহিনীর মতোই শোনাবে, কিন্তু যখন ক্ষমতায় থেকে কথাগুলো বলবেন তার ইম্প্যাক্টটা হবে অন্যরকম। তো সেই জন্য যতক্ষণ পর্যন্ত মোদীজি এবং তার দল বা তার কোয়ালিশন ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই ডঙ্কা বাজিয়েই যাবেন, এতে কোনো সন্দেহ নেই। কংগ্রেসের কথায় তাদের খুব একটা যে বোধোদয় হবে এমনটি আমি মনে করি না। ধন্যবাদ। আর বিডিআর হত্যা নিয়ে আমরা যেটা দেখেছি মানে কোনো কমিশন গঠন করা হচ্ছে না কেন? মানে ভারতকে এটার পেছনেও কোনো ভারতের ইস্যু আছে কিনা? যদি আমরা জানি যে ভারত এটার সাথে কোনো না কোনো ভাবে জড়িত, এখন কি ভারতকে আরো বেশি রাগাতে চায় না সেই কারণে, নাকি অন্য কোনো বিষয় মানে বের হয়ে আসবে যার জন্য ঘাটাঘাটি করতে চাচ্ছে না বলে আপনি মনে করেন? দেখুন, মার্কিন মুলুকে বসবাসরত ইলিয়াস টকশো শিল্পী তিনি কিন্তু জানান দিয়েছিলেন যে এই সরকারের পক্ষে এই বক্স অফ প্যান্ডোরা খোলা সম্ভবপর হবে না। তার কথাই মানে প্রফেটিক কথাই সত্যে পরিণত হলো বলে মনে হচ্ছে। আসলে এই বক্স অফ প্যান্ডোরা যদি খোলা হয় এর বহুমাত্রিক আপনার বার্তা যাবে নানান দিকে। সেটি সামাল দেওয়ার ক্ষমতা বা তাকত কতটুকু এই সরকারের আছে সেটা নিয়ে উইথ পিঞ্চ অফ সল্ট নানান রকম ডিবেট করা যেতে পারে। আর আপনার যে বিষয়টা সেটা হচ্ছে সেনা সংশ্লিষ্ট বিষয়, আন্তঃরাষ্ট্র সম্পর্কিত বিষয়, এবং সবটাই আপনার ডেমোক্লিসের সোডের মতো দুই দিকে কাটে। সুতরাং এটি হ্যান্ডেল করতে পারাটা আসলেই রীতিমতো কঠিন ব্যাপার। সেজন্যই বোধহয় সরকার সাই অ্যাওয়ে করছে, এই ফ্রন্টটা খুলতে চাচ্ছে না। ধন্যবাদ। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে স্পষ্ট বুঝতে পেরেছেন যে কাদের ইন্ধনে বা কাদের সুবিধার জন্যই এই তদন্ত থামিয়ে দেওয়া হলো। ভারত স্পষ্ট জানে যে এই তদন্ত হলে তারা দায়ী হবে এবং তারা দোষী হবে, এবং দেশের মানুষ জানতে পারবে যে এই দেশটা আসলেও হাসিনা নয়, ভারত দ্বারাই নিয়ন্ত্রিত হয়েছে। এটা যেন মানুষের কাছে প্রকাশ না পায়, মানুষ যেন এটা বুঝতে না পারে, এই জন্য হয়তোবা তারা নির্দেশ দিয়েছে আমাদের সরকারকে এটা যেন পূর্ণ তদন্ত না করা হয়। কিন্তু বাংলাদেশের মানুষ তো অনেক আগে থেকেই মনে করে, সবকিছু জানে যে আমাদের দেশের সকল সমস্যার জন্য দায়ী ভারত। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, সবকিছু যে ভারতের ইন্ধন বা ভারতের সরাসরি তারা সেখানে থেকে ঘটনাগুলো ঘটিয়েছে এই দেশের মানুষ বিশ্বাস করে। কিন্তু এখন দেশের মানুষ তদন্ত করে বিচার চায় দেশের মানুষ। এই সরকারের উচিত হবে সেটা করা। তারা সেখানে সরে এসেছে, এটা আমি মনে করি খুবই দুঃখজনক এবং দেশের অস্তিত্বের জন্য লজ্জাজনক। দর্শক, আমরা সরকারকে বলবো, আপনারা যদি এখান থেকে ফিরে আসেন তাহলে হয়তোবা দেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না। এখনই আপনাদের উপর থেকে বিশ্বাস মানুষের উঠে গিয়েছে, সেটা আরো উঠে যাবে এবং মানুষ হাসিনার মতো আপনাদের বিরুদ্ধে মাঠে ময়দানে আন্দোলন করবে। সেই সময় আসার আগে আশা করি আপনারা ঠিক হয়ে আপনারা বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, সকল হত্যাকাণ্ডের বিচার করবেন।